আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহ তাআলার অশেষ রহমতে। তোমাদের ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ঝিনাইদহ বালিকা অনলাইন স্কুলে আমি সালেহা খাতুন সহকারী শিক্ষক আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস নেব। নবম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ের 16 অধ্যায়ের সুষম বহুভুজ ও যৌগিক ক্ষেত্র সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আমরা সবাই মিলে দেখি সুষম বহুভুজটা কি। সুষম বহুভুজ আগে আমি বহুভুজের কথা বলি। এটা কি একটা ত্রিভুজ, এটা কি সুষম? কি মনে হয়? সুষম নয়। দেখো আরেকটা ত্রিভুজ আঁকলাম, এখানে বাহুগুলো দৈর্ঘ্য প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a, তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ। আমরা উপরেটা দেখতে পাচ্ছি, এটা সমবাহু না, বোঝা যাচ্ছে, ঠিক আছে। কাজেই এখান থেকে দেখো আরেকটা ত্রিভুজ আমি এঁকেছি যার প্রত্যেকটা বাহু সমান। প্রথম কথা হলো বহুভুজ। এখানে দেখো একের অধিক ভুজ আছে, তাহলে এটা বহুভুজ। এবার সেই বহুভুজ সুষম কিনা আমরা কিভাবে বুঝবো? খুব সোজা কথা, যদি কোন বহুভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে সেই বহুভুজকে আমরা বলবো সুষম বহুভুজ। মনে থাকবে তাহলে, যে কোনো বহুভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে আমরা তাকে সুষম বহুভুজ বলবো। সেক্ষেত্রে আমরা সমবাহু ত্রিভুজকে বলতে পারি সুষম বহুভুজ, ঠিক আছে। তারপরে চতুর্ভুজগুলোর মধ্যে দেখো আয়ত আছে, বর্গ আছে, সামুদ্রিক আছে, রম্বস আছে। তো এগুলোর এর সাথে ট্রাপিজিয়াম আছে, প্রত্যেকটার নাম তোমরা জানো। এগুলোর মধ্যে এখন তোমরা বলো যে কোন কোন চতুর্ভুজকে আমরা সুষম বলতে পারি। যে কথা আমি বলেছি যে যে বহুভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান তাকেই আমরা সুষম বহুভুজ বলবো। তাহলে বর্গ এবং রম্বস এই শর্তটাকে মেনটেন করে, তাহলে অবশ্যই আমরা বর্গ এবং রম্বসকে বলবো সুষম বহুভুজ, ঠিক আছে। সুষম চতুর্ভুজ যার বিশেষ বিশেষ আরো শর্ত জুড়ে দিলে আমরা কখনো বর্গ বলবো, কখনো রম্বস বলবো। সব চতুর্ভুজকে তো আমরা বর্গ বলবো না, রম্বস বলবো না, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তাহলে দেখা যাচ্ছে আমরা সুষম বহুভুজ জানলাম। এখন এই সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা লাগতে পারে আমাদের। সেটা আমরা কিভাবে করব, কিভাবে বা সূত্রটা কোথা থেকে আসে, সেই জিনিসগুলো আমরা আজকে একটু দেখবো এবং বোঝানোর চেষ্টা করব। তো খেয়াল করো, আমি প্রথমে ত্রিভুজ দিয়ে শুরু করি, ঠিক আছে। একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, হলো না? সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি, ঠিক আছে। এটাতে প্রবলেম হয় না। কিন্তু দেখো আমি সুষম তিনটা বাহু থাকবে তা তো না, বর্গ তোমরা পারো, কিন্তু পঞ্চভুজ, সুষম পঞ্চভুজ যদি পাও, ষড়ভুজ যদি পাও, সপ্তভুজ, অষ্টভুজ, এরকম সুষম বহুভুজ যখন পাবে সেগুলোর ক্ষেত্রফল আমরা কোথা কিভাবে নির্ণয় করবো? আমরা শুরু করব একটা জায়গা থেকে, তারপরে বড় ওগুলার এসে আমরা পৌঁছায় যাব, আমরা ওগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। শুরু কিন্তু এক জায়গা থেকেই হয়। খেয়াল করো, সুষম বহুভুজের সবসময় একটা কেন্দ্র পাওয়া যায়। সুষম বহুভুজের একটা
কেন্দ্র থাকে। তো মনে করো এখানে এই বহুভুজটার কেন্দ্র বা এই সমবাহু ত্রিভুজের কেন্দ্র আমি নিয়ে নিলাম একটা, ঠিক আছে। এই যে কেন্দ্রের সাথে আমি কি করলাম, যোগ করলাম শীর্ষগুলোর, 3টা শীর্ষ আছে, আমি 3টা শীর্ষ যোগ করে দিলাম। দেওয়ার পরে দেখো আমরা এখানে নতুন কয়টা ত্রিভুজ, ছোট ছোট ত্রিভুজ পেয়েছি, কয়টা, 3টা ত্রিভুজ পেয়েছি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, দেখো 3টা ত্রিভুজ পেয়েছি, ঠিক আছে। সিমিলারলি আমি যদি একটা বর্গ আঁকি, আঁকলাম একটা বর্গ, ঠিক আছে। বর্গেরও আমরা একটা কেন্দ্র পাবো। কেন্দ্র কিভাবে পাবো এটা পরের কথা, কিন্তু তোমরা পাবে, কেন্দ্র পাওয়া যাবে। যেমন বর্গের কর্ণ যোগ করে দিলে সে বিন্দু ওটাই কেন্দ্র হবে। তো কেন্দ্র যেভাবেই পাই আমরা পাবো। এখন এই কেন্দ্রের সাথে আবার এই যে শীর্ষবিন্দুগুলো আছে প্রত্যেকটা শীর্ষ যোগ করে দিলাম। দেওয়ার পরে দেখো তো এখানে আমি কয়টা নতুন ত্রিভুজ পেয়েছি, 1 2 3 4। এই যে বর্গ চতুর্ভুজটা 4টা ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে, ঠিক আছে। ঠিক একইভাবে আমি যদি পঞ্চভুজ নেই, ষড়ভুজ নেই, খেয়াল করো মনে করো এটাও একটা সুষম বহুভুজ, ষড়ভুজ, ঠিক আছে। তো এখানেও আমি একটা কেন্দ্র পাবো, সেই কেন্দ্রের সাথে আমি শীর্ষগুলো যোগ করে দেব। ঠিক আছে, এই যে কেন্দ্র পেলাম এখানে যোগ করে দিলে এখানেও কিন্তু আমি বেশ কয়েকটা ত্রিভুজ পেয়েছি। প্রত্যেকটা জায়গায় আমি একটা কথা বলতে পারছি যে কেন্দ্রের সাথে ওই বহুভুজের শীর্ষগুলো যখন যোগ করে দিচ্ছি তখন আমরা কয়েকটা করে ত্রিভুজ পাচ্ছি। তাহলে এখানে আমি নাম্বারিং করি 1 2 3 4 5 6। কথা হলো আমি যখন সুষম ত্রিভুজ নিয়েছিলাম তখন আমি 3টা ত্রিভুজ পেয়েছিলাম। এখানে ত্রিভুজ কয়টা পেয়েছি, 3টা। আচ্ছা, সুষম চতুর্ভুজ তার মানে বর্গ নিয়েছি, সেখানে ত্রিভুজ কয়টা পেয়েছি, 4টা। চতুর্ভুজ থেকে 4টা, ত্রিভুজ থেকে 3টা, ষড়ভুজ থেকে দেখো কয়টা পেয়েছি, 6টা। এখান থেকে কয়টা পেয়েছি, 6টা। তাহলে আমরা এটা বলতে পারি মোটামুটি ভাবে যে আমরা সুষম বহুভুজ নিলে সেই সুষম বহুভুজের আমরা কেন্দ্রের সাথে যদি শীর্ষগুলো যোগ করি তাহলে যত বাহু বিশিষ্ট বহুভুজ হবে ততগুলো ত্রিভুজ পাবো, ঠিক আছে। এখন এই যে সুষম বহুভুজ এর বাহু কোনটাকে তুমি বাহু ধরবে, এই যে বহুভুজটা তৈরি হয়েছিল কিন্তু এই বাহুগুলা নিয়ে, তাহলে এটা বাইরের সাইডে এই যে এগুলোকে আমরা বাহু বলবো। এগুলা হলো এই যে বাহু, 3টা এখানে বাহু। আর ভিতরের এগুলো তাহলে কি, ভিতরের এগুলা এই যে সরল রেখা, এখান থেকে মনে করো আমি নাম দিই এ বি সি, এখানে যদি ও দিই তাহলে ও এ, ও বি, ও সি, এগুলো কি, এখানে এ বি, বি সি, সি এ, এরা প্রত্যেকে সমান এবং এদেরকে আমরা বলবো বাহু। আর এই যে কেন্দ্র থেকে এখানে আমি দেখো কেন্দ্র ও থেকে বিপরীত শীর্ষের যে সংযোগ সরল রেখা, এগুলোকে আমরা বলবো কেন্দ্র থেকে কৌণিক শীর্ষের দূরত্ব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা নিশ্চয় বাহুর সাথে এটা গুলিয়ে ফেলবো না এবং এটা তো সমান হবেও না, কাজেই ও এ এবং এ বি আমরা কিন্তু সেম বলতে পারবো না। ও এ হচ্ছে কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব বা কৌণিক দূরত্ব, ঠিক আছে। আর এ বি, বি সি, এসি এগুলো হবে বাহুর দৈর্ঘ্য। ঠিক সিমিলারলি এখানে এই জায়গায় যদি আমি ও দিই, এখানে এ বি সি ডি, তাহলে এ বি, বি সি, সি ডি, এ ডি এরা হলো ওই সুষম বহুভুজের বাহুর দৈর্ঘ্য।
এবং ও এ, ও বি, ও সি, ও ডি এগুলো কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব। তাহলে এই জিনিসটা তোমরা গুলিয়ে ফেলবে না। এখন আমরা এখান থেকে চলে যাব অন্য আরেকটা বিষয়ে, সেটা হলো দেখো আমরা সুষম বহুভুজগুলোর যে শীর্ষ আছে এই শীর্ষে কোণ আছে। দেখো এই যে কোণ, এখানে একটা কোণ আছে, এইখানে আবার আছে, এইখানেও কোণ আছে। সুষম বহুভুজগুলোর বাহুর দৈর্ঘ্য যেমন সেম হয়, এদের এই শীর্ষে অন্তঃস্থ যে কোণগুলো থাকে, ভিতরের দিকে যে কোণগুলো থাকে তারাও সমান সমান হয়। তার মানে এখানে এ কোণ, বি কোণ, সি কোণ এরা সেম, যেই মাপই হবে সমান সমান হবে। তো তোমরা অলরেডি এখন তোমরা 9-এ পড়ো, তো এই পর্যন্ত 8 পর্যন্ত তোমরা কিন্তু জেনে গেছো হলো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা তোমরা জানো। আর সেই ত্রিভুজটা যদি আবার হয় সমবাহু ত্রিভুজ, তাহলে তার প্রতিটি কোণ হয় 60 ডিগ্রি, প্রতিটি কোণ হয়ে যায় 60 ডিগ্রি। আচ্ছা, এরপর দেখো এখানে সেই যে 60 ডিগ্রি বলো বা আমি জানি না কত ডিগ্রি কোণ, এটা না হয় আমি জানি, এটা না হয় আমি জানি। তো আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে এই যে বর্গ, তার এখানে চতুর্ভুজের কোণগুলোর সমষ্টি 360 ডিগ্রি, তাহলে চতুর্ভুজের বর্গের ক্ষেত্রে আবার বর্গের 4টা কোণই থাকে সমকোণ, কাজেই প্রত্যেকটা কোণ সমান। সেটা তো আমরা সুষম বহুভুজ হওয়ার কারণে আমি বললাম যে সুষম বহুভুজগুলোর শীর্ষে যে কোণগুলো থাকে সেই কোণগুলো সমান হয়। এখন দেখো সেক্ষেত্রে বর্গেও কিন্তু একই ঘটনা আমরা আগে থেকে জেনে আসছি, ঠিক আছে। আর সেই কোণের পরিমাণ 360 ডিগ্রিকে আমি 4 ভাগে ভাগ করে দেব, কত ডিগ্রি করে হয়? 90 ডিগ্রি। তাহলে তোমরা তো আগেই জানতে ক্লাস 8 থেকে যে বর্গের প্রতিটি কোণের পরিমাণ, ক্লাস 8-এ বলা ভুল হবে, এটা কিন্তু তোমরা সেই ত্রিপুর থেকেই জেনে যাও যে বর্গের প্রতিটি কোণ 90 ডিগ্রি কোথা থেকে আসে। দেখো এরপরে বিষয় এইটা না, বিষয় যেটা হলো যে আমার এই ত্রিভুজগুলার এখানে ছোট 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 যে ত্রিভুজ তৈরি হয়েছে, আমি এই সুষম বহুভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব। সরাসরি এই সুষম বহুভুজের ক্ষেত্রফল কিন্তু নির্ণয় করা যায় না। তাহলে কিভাবে নির্ণয় করতে হয়? বা বইয়ে সূত্র লেখা আছে, তোমাদের মনে হবে ম্যাডাম কি বলছে, বইয়ে যে সূত্র লেখা আছে তোমরা তো শুধু সূত্র মুখস্থ করে শেষ, আর জানতেও চায় না যে এটা কোথা থেকে আসে। জানার কৌতূহল তো থাকতে হবে, তাহলেই জানতে পারবে। তোমাদের বইগুলো কিন্তু এখন অনেক সুন্দর। a+b² সূত্র ক্লাস 7-এ শিখেছো, সেটা কিন্তু আমার সৌভাগ্য হয়নি। আমার ছোটবেলায় বই এত সুন্দর করে দেওয়া ছিল না, আমি জানতাম শুধুই সূত্র, এটা বাস্তবে প্রয়োগ হয় কিনা আমার ঠিক জানা ছিল না। আমি যখন বড় হয়েছি, অনার্স মাস্টার্স করেছি, তখন জেনেছি। আর তোমরা ক্লাস 7-এ জেনে যাচ্ছ কিভাবে আসে তার বাস্তব প্রমাণ। তোমাদেরকে ক্লাসে কাগজ কেটে এটা প্রমাণ করে তোমরা দেখো বা স্যারেরা দেখায়। যাই হোক, এখন আমি এখানে চলে আসব যে আমরা বইয়ের একটা সূত্র, অবশ্যই সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তোমার দেওয়া আছে। তুমি বলতে পারো ম্যাডাম আমি শুধুমাত্র ওই সূত্রটা মুখস্থ করে অঙ্ক করে ফেলবো, করতেই পারো, এটা তোমার স্বাধীনতা। বাট কিভাবে আসছে আমি সেটা যদি জানি, তাহলে এই সংক্রান্ত যত প্রশ্ন আসবে, আমরা প্রশ্ন একটু ঘুরাই ফিরাই দিলেই মাথা নষ্ট, ওটা আমি পারি না। কিন্তু আমি যদি জানি জিনিসটা শুরু কোথায়, তাহলে কিন্তু অবশ্যই আমরা ওই ভুলগুলো আর করবো না। এবং সূত্র বলে কিছু নাই, এটা তোমার প্র্যাকটিক্যালি দেখবে এবং সেটা মনে রাখবে, ওটাই সূত্র হয়ে যায়। যে জিনিসটা প্রত্যেকটা বহুভুজের জন্য যখন প্রযোজ্য হয়ে যাবে, তখন ওটাকে আমরা সূত্র বলবো। তোমরা নিশ্চয় জানো সূত্র কাকে বলে। আচ্ছা, এখন যাই হোক, আমি করবো কি, এই যে সুষম বহুভুজ এর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এখানে যে নতুন 3টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সেই 3টা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, করে একটা নির্ণয় করব, কারণ এখানে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল একই হবে। মজার ব্যাপার। তো এটা কি কারণে হচ্ছে? সুষম বহুভুজ। মানে যদি অনিয়মিত বহুভুজ হয় তাহলে কিন্তু এটা হবে না। তাহলে আমি
একটার যদি ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তাহলে যে কয়টা ত্রিভুজ থাকবে এটা কিন্তু আমি আগেই তোমাদেরকে এক্সাম্পল হিসাবে দেখিয়ে দিয়েছি। সুষম ত্রিভুজের জন্য 3টা ত্রিভুজ, নতুন ত্রিভুজ পাচ্ছি। সুষম চতুর্ভুজের জন্য পাচ্ছি 4টা, সুষম সমভুজের জন্য 6টা। তাহলে সুষম মনে করো এরকম 10 বাহু বিশিষ্ট বহুভুজ আছে, তাহলে তুমি সেক্ষেত্রে 10টা ত্রিভুজ পাবে। একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে 10 দিয়ে গুণ করে দিলে তুমি পুরো ক্ষেত্রটার ক্ষেত্রফল পেয়ে যাবে। এখন কথা হলো কিভাবে পাবো। দেখো এই জায়গায় আরো কিছু বিষয় আমার জানা আছে। শীর্ষকোণের কথা একবার আমি বলতে যে আবার বের হয়ে গেছি। শীর্ষকোণ আমাদের বইয়ে এই যে অর্ধেক, দেখো আমি এই রেখাটা টানার ফলে এই জায়গাটা, এই কোণটা 2 ভাগে ভাগ হয়েছে। যদি একটা অর্ধেক কোণ আমি থেটা দিই তাহলে এই পুরো কোণটা কি হবে, পুরো কোণটা হয়ে যাবে 2 থেটা, 2 থেটা। ঠিক আছে, আমরা কোনো অবস্থাতেই ভুলাবো না। আমরা মাথায় রাখবো যে এই যে যখন কৌণিক এই কেন্দ্র থেকে কৌণিক শীর্ষ যোগ করব তখন এখানে যে কোণটা আছে সেটা 2 ভাগে ভাগ হচ্ছে। সেই 2 ভাগে 1 ভাগের আমরা বলছি থেটা কোণ। তাহলে এই 2টা ভাগ হলে তার মান হবে 2 থেটা, সেই কোণটুকুর মান হবে 2 থেটা। তাহলে দেখো আরো বলি, এটা যেহেতু ত্রিভুজ, আমরা জানি ত্রিভুজের একটা সমবাহু ত্রিভুজের 60 ডিগ্রি, তাহলে এই থেটার মান কি হবে বলতো, অর্ধেক হয়ে যাবে। 60 ডিগ্রি হলে সেটা 30 ডিগ্রি হবে। এরকম করে কোন বহুভুজের যদি তুমি ওই অর্ধেক কোণের মান জানো তাহলে পুরো কোণটা জানতে পারবে। আবার পুরো কোণ জানতে পারলে তুমি এখানে এই যে শীর্ষকোণ যে কয়টা আছে সবার মান আমরা পেয়ে যাব। তাহলে এবার দেখো আমি এটা মুছছি না, এটা রেখেই কাজ করছি। এখানে কয়টা শীর্ষ আছে, একটা শীর্ষে আছে, দেখো একটা শীর্ষে আছে 2 থেটা কোণ, 2 থেটা। তাহলে 3টা শীর্ষ আছে, তাহলে 6 থেটা। ঠিক আছে, আচ্ছা এই জায়গায় দেখো একটা শীর্ষে ওরকম, এখানেও থেটা, থেটা। তাহলে এইটা থেকে এর শীর্ষকোণ কত হবে, টোটাল শীর্ষকোণ বা শীর্ষকোণগুলোর সমষ্টি কত হবে, অন্তস্থ কোণ কিন্তু সেটা হবে হলো এখানেও 2 থেটা ইন্টু 4। সিমিলারলি এই যে সুষম ষড়ভুজ সেখানেও একটা কোণ এখানে যদি থেটা হয় তাহলে পুরোটা মেপে দিলে এটা হয়ে গেল 2 থেটা। তাহলে 2 থেটা আছে কয়টা, এই একটা শীর্ষকোণ, এই একটা শীর্ষ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। সুষম ষড়ভুজ হলে 6টা শীর্ষ পাবে, সুষম পঞ্চভুজ হলে 5টা শীর্ষ পাবে। একটা শীর্ষে 2 থেটা কোণ থাকলে 5টা শীর্ষে 5 × 10 10 থেটা। ঠিক আছে, তাহলে সিমিলারলি সুষম ষড়ভুজের জন্য এখানে আমি 6 দিয়ে গুণ করব, তাহলে 12 থেটা। আচ্ছা এখন আমি জানি না, যদি এই বাহুর সংখ্যাকে আমি n দিয়ে প্রকাশ করি, যদি আমি n দিয়ে প্রকাশ করি তাহলে একটা n বাহু বিশিষ্ট সুষম বহুভুজের শীর্ষকোণের সমষ্টি কত হবে, শীর্ষকোণের সমষ্টি হবে 2 থেটা ছিল, আর কত বাহু বিশিষ্ট বলেছি, n বাহু বিশিষ্ট, n বাহু বিশিষ্ট। তাহলে n দিয়ে গুণ করব, যত বাহু ছিল তত গুণ করেছি। যখন 3টা বাহু ছিল 3 গুণ করেছি, 3টা বাহু থাকলে সেখানে আমি 3টা শীর্ষ পাচ্ছি, তার জন্য 3 দিয়ে গুণ করেছি। যখন 4টা ছিল 4 দিয়ে গুণ করেছি, যখন 6টা ছিল তখন 6 দিয়ে গুণ করেছি। ঠিক আছে, ঠিক সিমিলারলি যদি বাহুর সংখ্যা n সংখ্যক হয় তাহলে অবশ্যই তুমি n দিয়ে গুণ করবে, তাহলে 2n থেটা। বুঝা গেছে? তাহলে আজ থেকে জেনে নাও সুষম বহুভুজের শীর্ষকোণের সমষ্টি হবে 2n থেটা, যেখানে n হলো বাহুর সংখ্যা। একটা জিনিস কিন্তু, একটা মেসেজ তুমি পেয়ে গেলে, বইয়ে আছে আর আমি তোমাকে আরেকটু বুঝিয়ে দিলাম, জাস্ট তোমাকে কিন্তু হেল্প করা। এরপরে আমি কোণ থেকে এগোচ্ছি, আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, এটাই আমাদের মূল উদ্দেশ্য। সব চিত্রগুলোই থাকবে, সব চিত্রগুলো থাকবে, আমি চিত্রগুলো রেখে কাজটা করতে চাচ্ছি। দেখো এইবার আমি কি করব, আমি এই যে শীর্ষ থাকবে সেই শীর্ষ থেকে আমি একটা লম্ব আঁকবো।
প্রত্যেকটাতে। ঠিক আছে, আচ্ছা এখানেও লম্ব আঁকলাম, শীর্ষ থেকে যে কোনো এক বাহুর উপরে লম্ব এঁকেছি, লম্ব চিহ্ন দিয়ে দিলাম। আমি কিন্তু 3টা এক্সাম্পল নিয়ে কাজ করছি, এরকম অসংখ্য এক্সাম্পলের জন্য এটা প্রযোজ্য। অসংখ্য বহুভুজ আমরা আঁকতে পারি এবং প্রত্যেকের জন্যই এটা প্রযোজ্য। আচ্ছা আমি ত্রিভুজের ক্ষেত্রে দেখো এখানে নিয়েছি এবং প্রত্যেকের বাহু আমি বলবো এ, প্রত্যেকের বাহু দৈর্ঘ্য আমি বলবো অবশ্যই এ, কারণ আমি সেই সূত্রে পৌঁছাতে চাচ্ছি এক্সাম্পল থেকে। খেয়াল করো এখানে আমি যখন লম্ব আঁকলাম তাহলে এই লম্ব দূরত্ব ও থেকে এখানে যদি আমি এমন কিছু নাম দিই যাতে সবাই দিতে পারি, ওপি, এখানে ওপি, এখানে ও দিলাম, এখানে বাহুর দৈর্ঘ্যটা পরে লিখি ওপি। ঠিক আছে, আচ্ছা আর এই দৈর্ঘ্যকে আমরা এইচ দিয়ে প্রকাশ করলাম, প্রত্যেককে আমরা এইচ দিয়ে প্রকাশ করলাম। ঠিক আছে, বেশি ঝামেলায় যাওয়া যাবে না। তার মানে আমরা যে ওপি কেন্দ্র ও থেকে তার যে কোনো একটা বাহুর উপরে লম্ব এঁকেছি, যাকে আমরা বলছি ওপি এবং যার দৈর্ঘ্য এইচ। ঠিক আছে, এখন খেয়াল করো যে এই যে থেটা এইটুকু নেব, এই যে থেটা আর এইটুকু এইচ, তুমি মনে রাখবে যে সুষম, আমি এখানে এই যে সুষম বহুভুজ নিয়ে কথা বলছি এবং কেন্দ্র থেকে আমি যোগ করলাম। একটা জিনিস মনে রাখবে, যদি কেন্দ্রের সাথে শীর্ষ যোগ করা হয়, আমরা দেখেছি বহু ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, সেই ত্রিভুজগুলোর একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। সেই ত্রিভুজগুলো সবসময় অ্যাটলিস্ট সুষম নয়, অ্যাটলিস্ট সমদ্বিবাহু হবে। কোন কোন ক্ষেত্রে সমবাহু হতে পারে। কোন কোন ক্ষেত্রে বলতে আমি বলতে চাচ্ছি সুষম ষড়ভুজের ক্ষেত্রে যে 6টা ত্রিভুজ উৎপন্ন হয়, 6টা ত্রিভুজই হয় সমবাহু। ঠিক আছে, আর বাকি অন্যান্য ক্ষেত্রে আমরা যে ত্রিভুজগুলো পাই সেই ত্রিভুজগুলো সমদ্বিবাহু। ঠিক আছে, আচ্ছা সমদ্বিবাহু। আবার সমদ্বিবাহু ত্রিভুজের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো এই যে শীর্ষ থেকে এখানে সমান সমান বাহু সমদ্বিবাহু। এখন তোমার প্রশ্ন হতে পারে, ম্যাডাম সমদ্বিবাহু তাহলে কোন কোন বাহু সমান? ও এ, ও বি, এ বি, 3টা বাহুর মধ্যে কোনটা কোনটা সমান। এখন আমি বলতে চাচ্ছি, বলে দিই, দেখো এই যে কেন্দ্র থেকে শীর্ষের সাথে যোগ করলে এই যে ত্রিভুজ কেন্দ্র থেকে শীর্ষর যে দূরত্ব, এই দূরত্বটা সবসময় সেম। তোমরা ব্যাসার্ধ সম্পর্কে জানো, এখানে কিন্তু আসলে একটা বৃত্ত আছে। আমি সময় করে তোমাদেরকে দেখাবো, একটা ভিডিও আশা করি দিয়ে দেব। ঠিক আছে, তো আজকে আমরা সূত্র নিয়ে কথা বলছি, দেখো অধিকার যাচ্ছি না। ওসি ওই ব্যাসার্ধ হওয়ার কারণে দেখো এখানে ও এ অবি সমান, এখানে ও এ অবি সমান, এখানেও যদি আমি নাম দিই এবিসিডি তাহলে এই দূরত্বগুলো সমান হবে। তার মানে কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব সবসময় সমান হবে। আর যার কারণে এই যে এ বি, ও এ বি ত্রিভুজ পাচ্ছি, এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। ঠিক আছে, সেটা তুমি পঞ্চভুজ নাও, সুষম পঞ্চভুজ, সুষম ষড়ভুজ, শতভুজ, অষ্টভুজ, যেটাই নাও একই হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা এই জায়গায় কি বলতে পারি, এইচ নিয়েছি। আচ্ছা এইচ যে নিলাম, নেওয়ার ফলে লম্ব যে আঁকলাম, এই লম্ব আঁকার ফলে এই সমদ্বিবাহু ত্রিভুজের একটা বৈশিষ্ট্য আছে, এই যে বাহুটা অসমান বাহু থাকে সেটা সমান 2 ভাগে বিভক্ত হয়ে যায়। তাহলে এখান থেকে এপির দূরত্ব হবে a/2, এপির দূরত্ব হবে a/2। ঠিক আছে, এটা তোমরা 16.1 দেখতে পেয়েছো। আচ্ছা a/2 হলে এখন আমি এই যে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমি এই জায়গা থেকে হলো, দেখো কি করি আমরা, আমি এগুলো মুছে দিই, একটা রাখি, যে কোনো একটা দিয়ে আমি বোঝাতে থাকি। এইখানে নাম দিয়ে দিই এ বি সি ডি ই এফ। দেখো এই জায়গায় এই যে থেটার মান কেমন আসতে পারে সেটা আমি দেখি। থেটার মান কিভাবে আসবে, আমি
এই যে দেখো চিত্রটা যদিও খুব জটিল হয়ে যাচ্ছে, মানে আমি একটার উপরেই এঁকে যাচ্ছি, এখানে কিন্তু একটা বৃত্ত আছে, কেন্দ্রে একটা বৃত্ত আছে। আচ্ছা, তাহলে কেন্দ্রে কত ডিগ্রি কোণ থাকবে? 360 ডিগ্রি বা 4 সমকোণ। ঠিক আছে। আর এই আমি একটু আগেই বলেছিলাম, এই দেখো আমার লেখাই আছে তোমার শীর্ষ কোণগুলোর সমষ্টি হবে 2n থিটা, যদি n বাহু বিশিষ্ট হয়। ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে হলো আমি বলতে পারি যে এখানে যে সুষম বহুভুজ আমরা নেব তার অন্তস্থ কোণ, এই যে কেন্দ্রে উৎপন্ন কোণ আর শীর্ষ কোণগুলোর সমষ্টি হবে 2n থিটা প্লাস 360 ডিগ্রি। ঠিক আছে। দেখো এইটা কিন্তু আমরা এতক্ষণ ধরে বলেছি। এরপর আমি কি করব? আমি করব কি হলো এই যে 2n থিটা প্লাস 360 ডিগ্রি, তার সাথে এইটা কার সমান হবে? এইটা এখানে দেখো ও এ বি ত্রিভুজ আছে, ও এ বি ত্রিভুজ, ও এ বি ত্রিভুজ আছে, তারপরে বিওসি আছে, সিওডি আছে, এরকম 6টা যে ত্রিভুজ আছে, 6টা ত্রিভুজের একটা ত্রিভুজের হলো 180 ডিগ্রি কোণ থাকে। ঠিক আছে। একটা ত্রিভুজে থাকে 180 ডিগ্রি কোণ। তাহলে এরকম যেহেতু আমরা n বাহু বিশিষ্ট নিয়ে কথা বলছি, তাহলে n ইন্টু এখানে যেহেতু n ইন্টু তোমার 180 ডিগ্রি এটা হবে। ঠিক আছে। বা 2n সমকোণ থাকবে, 180 ডিগ্রি মানে 2 সমকোণ, তাহলে n ইন্টু 180 ডিগ্রি, একটা ত্রিভুজে 180 ডিগ্রি, তাহলে n সংখ্যা বাহু বিশিষ্ট বহুভুজ হলে n সংখ্যা ত্রিভুজ পাবো, তাহলে n ইন্টু 180 ডিগ্রি। ঠিক আছে। এইটা ক্যালকুলেশন করলে, আমি এত ক্যালকুলেশন করে দেখাচ্ছি না, এটা যখন তুমি করে ফেলবে তখন এই জায়গা থেকে আমি থিটার মান পেয়ে যাব 2n মাইনাস 4 বাই 2n সমকোণ। এটা করে দেওয়া আছে তোমাদের বইয়ে, এই জন্য আমি করলাম না, কিন্তু কোথা থেকে আসলো সেটা কিন্তু আমি বুঝাই দিলাম। এই একেবারে এটা ক্যালকুলেশন শেষ করলে থিটার মান আসে 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি বাই n। এটা যদি আবার তুমি করো তাহলে এই জায়গায় এসে পৌঁছাবে। আচ্ছা, এই জায়গায় এসে পৌঁছালো। ঠিক আছে। এই ক্যালকুলেশন ইজি, তোমরা করতে পারবে। এখান থেকে হলো এখানে চলে আসবে, আসার পরে দেখো কি করবে তোমরা। এখন এই যে থিটার মান আমি অন্যভাবে বের করতে পারি। দেখো আমরা জানি tan থিটা সমান tan থিটা সমান লম্ব বাই ভূমি, তার মানে আমার ওখানে ওপি বাই এপি। ওপি এর মান ছিল, ওপি এর মান আমরা ধরেছিলাম এইচ, আর এপি ধরেছিলাম এ বাই 2। এপি হলো এ বাই 2, টোটালটা এ ছিল, তাহলে 2h বাই এ এই অবস্থায় আসে। ঠিক আছে। এরপর আমরা চলে যাব এই এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজ আমি 2 করে যাই। দেখো ত্রিভুজ এ ও, এইখানে দেখো এ ও বি এর ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত ছিল? ভূমি এই টোটাল ভূমিটা কিন্তু এ। আচ্ছা, উচ্চতা হলো এইচ। খেয়াল করো, আমরা সেই এইচ এর মান এখান থেকে, এই যে tan থিটা বের করে রেখেছিলাম, এখান থেকে কিন্তু এইচ সমান a বাই 2 tan থিটা এটাও পেতে পারি। তাহলে আমি আর কথা বাড়াবো না। দেখো এখানে সেই এইচ এর মান নিয়ে এসে যদি বসাও, তুমি বসালে এই জায়গা থেকে তুমি পেয়ে যাবে এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল হলো, এটা ক্যালকুলেশন আর একটু করতে হবে, করে আমরা এখান থেকে পেয়ে যাব ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল
কট কট 180 বাই n। ঠিক আছে, এই জায়গায় আমরা একটু ক্যালকুলেশন করলে এই জায়গায় চলে আসবো, মানগুলো বসালে ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে। আমার ইচ্ছা ছিল আমি একদম প্রত্যেকটা লাইন বুঝিয়ে দেবো। এখন দেখো এ ও বি, এখানে কিন্তু একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমি নির্ণয় করলাম। এইরকম যদি n বাহু বিশিষ্ট হয় তাহলে একটি ত্রিভুজের ক্ষেত্রফল এত হলে n বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল হবে, n সংখ্যা বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল হবে n a²/4 cot 180°/n। ঠিক আছে, তো এই ক্লাসটা আমি এখানে শেষ করছি। এরপরে তোমাদের এই সম্পর্কিত আরো লেন্দি ক্লাস থাকবে। ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে।